Hi students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for the Madhyamik examination and all classes. আজকে যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করব সেই ভিডিওটি হলো টেন্স। এই টেন্সের উপরেই কিন্তু আমি আগে দুটো ভিডিও শেয়ার করেছি, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে টোটালটাই শেয়ার করেছি এবং প্রেজেন্ট টেন্স নিয়েও কিন্তু শেয়ার করেছি। আজকে কিন্তু থার্ড পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করার আগে আমরা বলবো যে এই টেন্সের কিছু সাধারণ যে ব্যাপারগুলো, এই সাধারণ ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের টেন্সটা খুব সহজেই হবে। তারপরেও বলবো যে আমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষার সামনে, আর যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভ এবং মাধ্যমিক এই দুই ক্লাসের জন্য, অর্থাৎ দুটো পার্টের জন্য কিন্তু এই ভিডিওটা কি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে ভিডিওটি শেয়ার করার আগে তোমাদের বলবো, ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো আমরা আর কথা না বলে চলে যাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাহলে দেখো আমরা টেন্স, দেখো এই টেন্স মানে হচ্ছে কি, এই টেন্স মানে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালটাকে কটা ভাগে ভাগ করা যায় আমরা একটু দেখে নিই। দেখে নেওয়ার পরে কিন্তু আমরা ডিসিশন নিয়ে ফেলবো যে কিভাবে টেন্সটাকে পড়লে আর কিভাবে টেন্সটাকে ধরলে, কিভাবে টেন্সটাকে করলে টেন্সটা করা যাবে বা কমপ্লিটলি সেই টেন্সটাকে জানা যাবে, সেটাই আজকে দেখব। তাহলে দেখি, দেখো এই টেন্সটাকে কটা ভাগে ভাগ করা যায়। দেখো টেন্স, এই টেন্সটাকে দেখো, এই টেন্সটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা দেখো, একটা দেখো প্রেজেন্ট টেন্স, এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দু নম্বর পার্ট দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তিন নম্বর পার্ট দেখো ফিউচার টেন্স, তিন নম্বর পার্ট ফিউচার টেন্স, ফিউচার টেন্স। দেখো আমি কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছি প্রেজেন্ট টেন্স, তার আগের ভিডিওতে শেয়ার করেছি পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের এই খুঁটিনাটি ব্যাপারগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি। আজকে কিন্তু শেয়ার করবো এই ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সটাকে শেয়ার করার আগে আমরা জানতে হবে যে এই ফিউচার টেন্সকে কটা ভাগে ভাগ করা যায় সেটা আগে জানতে হবে। দেখো এই ফিউচার টেন্সকেও কিন্তু চারটে ভাগে ভাগ করা যায়। এই এক নম্বর পার্ট, দু নম্বর পার্ট, তিন নম্বর, চার নম্বর, এই চারটে পার্ট আজকে তোমাদের সামনে শেয়ার করব। আজকের টপিকটি হলো এই ফিউচার টেন্স। আজকের টপিক ফিউচার টেন্স, ফিউচার টেন্স। দেখো এইটা আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে এই ফিউচার টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়, সেটা কি কি। এক নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট টেন্স। দুই নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, টেন্স। তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। চার নম্বর পার্ট হচ্ছে ফিউচার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমরা এই চারটি পার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ আমরা জানলাম যে এই ক্রিয়াটা সম্পন্ন হওয়ার সময়টাকে চারটে ভাগে ভাগ করা যায়। একটা এই ফিউচার টেন্সকে, দেখো এই ক্রিয়াটা অর্থাৎ ফিউচার টেন্সকে টোটালি ভাগ করা যায় তিনটে ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু এই ফিউচার টেন্সকে কিন্তু চারটে ভাগে ভাগ করতে পারি। দেখো একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, দু নম্বর পার্ট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর পার্ট হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর চার নম্বর পার্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমেই জানবো যে এই ফিউচার টেন্সকে জানার আগে একটুখানি আমাদের জেনে নিতে হবে যে পার্সোনাল নাম্বারটাকে সম্পর্কে একটু জেনে নিতে হবে। আমি বলবো না যে যারা মাধ্যমিক স্টুডেন্ট আছো তারা যে পার্সোনাল নাম্বার জানো না সেটা বলবো না।
তা সত্ত্বেও আমি বলবো যে এটা যদি আমরা প্রথম দিয়ে একটু জেনে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর যারা নিচু ক্লাসে পড়ো তাদের পক্ষে কিন্তু একটু জানা দরকার আছে, কারণ হচ্ছে পার্সন আর নাম্বার সম্পর্কে যদি না জানি প্রথম থেকেই তাহলে কিন্তু একটু সমস্যা হয়। তাহলে পার্সনকে 3 ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এটা আমরা সবাই জানি। তা সত্ত্বেও আমি একবার মনে করে দিতে চাই যে এই পার্সন আর নাম্বার যদি সঠিকভাবে না মনে থাকে তাহলে কিন্তু আমরা এই টেন্স করতে একটু অসুবিধা হবে। তো আমরা পাস্ট টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট টেন্সও আলোচনা করেছি, ফিউচার টেন্সে কিন্তু ব্যবহারটা জানতে হবে, শ্যাল উইলের ব্যবহারটা জানতে হবে। এই শ্যাল উইলের ব্যাপারটা যদি আমরা না জানি প্রথমেই তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। দেখো, এইটা জানতে গেলে তাহলে কি করতে হবে, আমরা পার্সন নাম্বার জানতে হবে। তাহলে শ্যাল কোথায় বসে, অর্থাৎ একটা কথায় বলে না আই শ্যাল উই শ্যাল, অর্থাৎ আমি আমরা, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বারের শ্যাল, আর বাদ বাকি সমস্ত জায়গায় উইল বসে, এটা জানো। তাহলে কি ইউজেস অফ শ্যাল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার শ্যাল, আর বাকি সমস্ত জায়গায় উইল বসে, এটা আমরা জানি। তাহলে দেখো, আমরা প্রথমেই দেখব যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করব, সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স করার আগে আমাদের জানতে হবে যে টেন্সটাকে কীভাবে ধরতে হবে। তাহলে আমরা কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি দেখি যে ব থাকে, অর্থাৎ করিব, খাইব, যাইব, লিখিব, এটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে এটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স করার নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল আর উইল বসবে, তারপরে কি বসবে, ভার্ব বসবে, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে শেষ করে দেবো। তাহলে আমরা প্রথমে ধরার নিয়ম শিখলাম যে কিভাবে ধরবো। ধরবো হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ব থাকে তাহলে ধরে নেবো যে এটা ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স করার নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি করতে হবে, শ্যাল বা উইল বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, এবং তারপরে অবজেক্ট পার্ট অর্থাৎ বাকি অংশ বসিয়ে দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে পূরণ করে দিতে হবে। আমরা ধরার নিয়ম, করবার নিয়ম, করিবার নিয়ম বা করার নিয়ম এবং ছাড়ার নিয়মটা কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে আমরা কয়েকটা উদাহরণের দিয়ে বুঝবো। এই উদাহরণ দিলে পরে কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব যে এই ফিউচার টেন্সটা কিভাবে করব। তো দেখো, এটা করার আগে আমাদের একটুখানি জানতে হবে যে কি করতে হবে না, আমাদের এই এই কথাটা বলার সাথে সাথে আমাদের বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে। বোর্ডটা যদি একটু ক্লিন না করে নিই তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তাই আমি বোর্ডটাকে ক্লিন করে নিলে পরে সবচেয়ে সুবিধা হবে। দেখো, বোর্ডটাকে ক্লিন করে নিলে পরে আমরা বোঝাতে সুবিধা হবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে টেন্স। এই টেন্সকে কয়টা ভাগে ভাগ করা যায় আমি বলেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আর এই পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স আমরা আলোচনা করেছি। আজকে কিন্তু সেই আলোচনার বিষয়ই হচ্ছে ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সটাকে আলোচনা করার সাথে সাথেই আমরা কিন্তু বুঝে যাব। দেখো, আমরা ফিউচার টেন্সে ফিউচার ইনডেফিনিট আলোচনা করছি এক উদাহরণের মধ্যে দিয়ে। দেখো, আমরা আমরা বিদ্যালয়ে যাইব বা যাব, যাইব। তাহলে আমরা বিদ্যালয়ে যাইব, তাহলে আমরা দেখো বিদ্যালয়ে যাইব, এটা লেখার সাথে সাথেই আমরা বুঝে গেছি যে ব আছে বা বো আছে। তাহলে দেখো ব আর বো বা যাইব, হ্যাঁ। তাহলে দেখো, আমরা বিদ্যালয়ে যাইব, প্রথমে কি সাবজেক্ট, তাহলে উই, উই। আর রুলস অনুযায়ী কি বসাবো, উই, উই শ্যাল, SHALL, শ্যাল, শ্যাল। তারপরে ভার্ব, যা ইংরেজিতে কি যাওয়া, গো, গো কোথায় যাইব, টু স্কুল, স্কুল। দেখো, প্রথমে রুলস অনুযায়ী কি করেছি, আমরা কিন্তু সাবজেক্টটা বসিয়েছি, এই যে সাবজেক্ট, সাবজেক্ট বসিয়ে দিয়েছি। সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কিন্তু আমরা শ্যাল বসিয়ে দিয়েছি। তারপরে কি বসিয়েছি, ভার্ব বসিয়েছি। তারপরে কি করেছি, তারপরে টু স্কুল বাকিটা বসিয়ে দিয়েছি। তাহলে এই টোটালটার মধ্যে সাবজেক্ট হচ্ছে ওই, আর বাদ বাকি কি হবে, এটা প্রেডিকেট পার্ট। এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে। তাহলে এখানে দেখো, এখানে ক্রিয়ার সংখ্যা দুটো। দেখো, এটা হচ্ছে শ্যাল আর গো। তাহলে আই শ্যাল গো টু স্কুল, এটা বুঝে গেলাম যে আমরা বিদ্যালয়ে যাই। তাহলে একটা উদাহরণ দিয়ে তো আমরা ঠিকঠাক বুঝতে পারবো না, তাই দুই একটা উদাহরণের মধ্যে দিয়ে আমি এটা করবো। তাহলে 2 নম্বর পার্ট দেখো, 2 নম্বর উদাহরণ দেখো, পার্ট নয় উদাহরণ। এই উদাহরণটা হচ্ছে আমি আমি মাঠে মাঠে ফুটবল খেলবো,
খেলবো। তাহলে দেখো আমি মাঠে ফুটবল খেলবো, কি হবে? সাবজেক্ট আই, সাবজেক্ট বসিয়ে দিচ্ছি আই শ্যাল, শ্যাল কি করব? প্লে, প্লে কি কি খেলবো? ফুটবল, ফুট বল কোথায় খেলবো? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে দেখো খুব সহজেই, আর একটু মাথায় রাখতে হবে যে আমরা যারা ছোট তাদেরকে একটু বলে রাখি যে আমাদের কিন্তু এই সেন্টেন্সের লেখার যে সেন্টেন্স লেখার ফিচার্সটা কিন্তু একটু জেনে নিতেই হবে। অর্থাৎ সেন্টেন্স লেখার ফিচার্সটা কিন্তু যদি না জানি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। যারা মাধ্যমিক স্টুডেন্টস বা 9-এ পড়ছো তারা তো মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুত হয়েই আছো, তাদেরকে আমি বলছি না, বলছি যে তার চেয়ে যারা ছোট আছো তাদের কিন্তু একটু জানতেই হবে যে এই ফিচার্সটা হলো যে সেন্টেন্সের শুরু হবে বড় হাতের দিয়ে, আর কি হবে? শেষ হবে ফুল স্টপ দিয়ে, না হলে কোশ্চেন মার্ক দিয়ে, না হলে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। আর সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন থাকে এই প্রপার নাউনটা বড় হাতের হবে। তাহলে কি বলছি? বলছি হচ্ছে যে এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে, কখনো কখনো কিন্তু এই ভুলটা আমরা করে বসি। দেখো এটা উদাহরণ একটা বোঝা গেল, তারপরে দেখো আরেকটা উদাহরণের মধ্যে দিয়ে দেখি যে তাহারা, তাহারা, তাহারা বাসে করে বিদ্যালয়ে, বিদ্যালয়ে যাইবে, তাহারা বাসে করে বিদ্যালয়ে যাইবে। দেখো এখানে একটু দেখো তাহারা, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি হবে? এখানে কিন্তু শ্যাল হবে না, আই শ্যাল উই শ্যাল আমরা বুঝেছি। এখানে দে আছে, দে উইল, দে উইল গো যাইবে, গো টু স্কুল, স্কুল বাই বাস। দেখো দে উইল গো টু স্কুল বাই বাস, আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসেছি? সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল উইল বসিয়েছি, তারপরে কি বসেছি? ভার্ব বসিয়েছি, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিয়েছি। তাহলে প্রথমে সেন্টেন্সটা কিভাবে কিভাবে ধরতে হয় ধরলাম, তারপরে করলাম এবং বাকি অংশ বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিলাম, অর্থাৎ আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ, যদি আমি এই সেন্টেন্সটাই লিখি, দেখো এই যে তাহারা বাসে করে বিদ্যালয়ে যাইবে এটাই লিখবো, কিন্তু এর মধ্যে একটুখানি লক্ষণীয় বিষয় আছে যে বক্তা যদি তার প্রতিজ্ঞাকে দৃঢ় প্রতিজ্ঞ মনে করে, যে এটা করবেই বলে মনে করে, তাহলে সেন্টেন্সটা একটু অন্য ধরনের হবে। তাহলে যেখানটায় শ্যাল বসে সেখানটায় উইল বসবে, আর যেখানে উইল বসে সেখানে শ্যাল বসবে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দৃঢ় প্রতিজ্ঞ হলেই, অর্থাৎ মনের ইচ্ছাটা যদি দৃঢ় হয়, যে কীরকম হবে দেখো উদাহরণটা দেখো। এই একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে যাব যে যদি এরকম লিখি যে তাহারা, তাহারা বাসে করে বিদ্যালয়ে যাইবেই, যাইবেই। তাহলে দেখো এইরকম কথাটা, দেখো এই কথাটার সাথে এই কথাটার একটু পার্থক্য লক্ষ্য করো। দেখো বিদ্যালয়ে যাইবে, এটা তো ভবিষ্যতে যাইবে, আর বিদ্যালয়ে যাইবে এটা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে নেব যে এই যে যেটা শ্যাল আমরা লিখেছি, উইল যেটা লিখেছি, এইটাই উইলটা চেঞ্জ হয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে এটা শ্যাল হয়ে যাবে। তাহলে কি হবে? দে শ্যাল, they shall go to school, school by bus। দেখো দে শ্যাল গো টু স্কুল বাই বাস, এরকম হলেই আমরা কিন্তু বুঝে যাব যে দেখো এটা ছিল শ্যাল, সাবজেক্ট বা কর্তা সব ঠিক আছে, কিন্তু এইখানে যাতে ভার্ব টু বিটাই কিন্তু দেখো কি হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে শ্যালটা কি হয়ে যাচ্ছে? উইল হয়ে যাচ্ছে, অর্থাৎ উইলটা শ্যাল হয়ে যাচ্ছে। কিসের জন্য?
না এই যাইবে বলে। তাহলে আমরা সহজেই বুঝে নিলাম এরকম যদি সেন্টেন্সে থাকে তাহলে তোমরা কিন্তু ছোটরা ঘাবড়েছো না, বড়রা কিন্তু চালাক করে বুঝেই যাবে যে এটা কি হয়। আর যাদের সত্যিকারের জানা আছে তারা তো বুঝেই গেছো, আর যাদের সত্যিকারেরই জানা নেই তারা কিন্তু একটু জেনে নেবে যে এইগুলো কিন্তু একটু ফলো করবে যে এইরকম আছে কিনা। তাহলে আমরা একটা শ্যাল আর উইলের মধ্যে দিয়ে কিন্তু বুঝে নিতে পারবো যে এটা যাবে না যাইবেই, এটা দৃঢ় প্রতিজ্ঞ কিনা আমরা বুঝে দেবো। এবার দেখো আমরা আরেকটা উদাহরণের মধ্যে চলে যাব যে ফিউচার টেন্সের আরেকটা উদাহরণের মধ্যে চলে যাব। উদাহরণের মধ্যে যাওয়ার আগে কিন্তু আমরা এটা ক্লিন করে নিলে ভালো হয়, বোর্ডটাকে ক্লিন করে নিলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে কিন্তু এটা দেখো একটু সুবিধা হয়ে যাবে। দেখো আমি আরেকটা উদাহরণের মধ্যে দিয়ে বলছি যে দেখো যদি এরকম থাকে যে নিকট ভবিষ্যতে কোনো কাজ, তাহলে নিকট ভবিষ্যতে কোনো কাজ হলে তাহলে আমরা কি করব, এই নিকট ভবিষ্যতে কাজ হলে পরে কিন্তু ধরো আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন। তাহলে এরকম যদি আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, এটা তো নিকট ভবিষ্যৎ, একটা বলেই দিয়েছে, পিরিয়ড একটা টাইম বলে দিয়েছে, তখন কিন্তু এটা কিন্তু ফিউচার টেন্স হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে দেখো কিরকম একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখো যে আমার বাবা আগামীকাল বাড়ি আসবে। আমি একটু বই থেকে উদাহরণগুলো নিয়ে নিচ্ছি, যে উদাহরণগুলো নিলে পরে তোমাদের সুবিধা হবে। কারণ হচ্ছে যে উদাহরণ নেওয়াটা কিন্তু ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটাকে ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়া। এই কনসেপ্টটাকে যদি আমরা ঠিকঠাক করে না বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম হতেই পারে, কারণ সেই প্রবলেমটা কিন্তু আমরা আর পরে ঠিক করতে পারবো না। আমাদের ছোটোবেলা থেকে যদি আমরা সেই স্মল লেটার ক্যাপিটাল লেটারের মধ্যে বিটাকে এদিকে না করে এদিকে করি, আর ডিটাকে এদিকে না করে এদিকে করি, অর্থাৎ ডি আর বি এর যে সমস্যা এটা কিন্তু আমাদের থেকেই যাবে। তো সেই সমস্যাটাকে কিন্তু আমাদের দূর করতেই হবে। তাই আমাদের কিন্তু একটু অবলম্বন করতে হবে, তাতে কি হয় সুবিধা হয় এবং বোঝাটা কনসেপ্টটাকে বুঝতে সুবিধা হয়। তো আমি দেখো লিখেছি যে আমার বাবা আগামীকাল বাড়ি আসবে। আগামী কাল বাড়ি আসবে। তাহলে দেখো আমরা বইতে লেখা থাকে কিন্তু বুঝে উঠতে পারি না। এই দেখো আগামীকাল বাড়ি আসবেন, পেন আছে, এটা কিন্তু ভবিষ্যৎকালেই আসবে। কিন্তু দেখো ভবিষ্যৎকালে যদি আসে, এটা যদি এরকম হয় নিকট ভবিষ্যতে ঘটবে, যদি এরকম বোঝায় তাহলে কিন্তু কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে কি করতে হবে, মাই ফাদার ইজ কামিং, my father is coming home আর টুমরো। তাহলে দেখো মাই ফাদার ইজ কামিং হোম টুমরো, এখানে কিন্তু সাবজেক্ট মাই ফাদার। দেখো আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, এরকম যদি নিকট ভবিষ্যতে থাকে তাহলে কিন্তু আমাদের বুঝেই নিতে হবে যে নিকট ভবিষ্যতে কোনো কাজ হলে সেটা কিন্তু ফিউচার টেন্স হবে না, সেটা কিন্তু কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, তাহলে রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাতে হবে, তারপরে কিন্তু ভার্ব বসাতে হবে, তার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ দেখো এখানে এই অ্যাকর্ডিং টু রুলস দেখো কি হয়েছে, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইউজ ইজ, আফটার দ্যাট কাম, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে কোথায় হোম, কবে আসবে, টুমরো। তাহলে দেখো আমি সহজেই বুঝে গেলাম যে আমার বাবা আগামীকাল বাড়ি আসবে, একটা উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে এই ফিউচার ইনডেফিনিটের মধ্যে কিন্তু এই পার্টটা মনে রাখতেই হবে। একটা হচ্ছে কি যাইবো আর যাইবই, দৃঢ় প্রতিজ্ঞ, এটা মনে রাখতে হবে। তো আর একটা মনে রাখতে হবে যে নিকট ভবিষ্যতে কোনো কাজ হলে পরে সেটা কি হবে, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। তাই আমরা এগুলো দেখার আগে আমি বলবো যে তোমরাও কিন্তু এটাকে ভালো করে ফলো করে নেবে, অর্থাৎ না ফলো করে নিলে দেখবা যে কিছু সমস্যা এসে যাচ্ছে যে আমার বাবা আগামীকাল বাড়ি আসবে, তোমরা ফিউচার টেন্সে করে দিলে, ফিউচার টেন্সে করে দিলে কিন্তু সমস্যাটা কিন্তু এসেই যাবে। তাই সেই সমস্যাটা দূর করে দেবো আজকেই, এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু সেই সমস্যাটা দূর করে দেবো। তাহলে যদি সমস্যাটা দূর হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না। এবার চলে আসবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা কি? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে শ্যাল বি উইল বি বসাবো অ্যাকর্ডিং টু পার্সন নাম্বার, তারপরে কি বসাবো, তারপরে ভার্ব বসাবো, তার সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে শেষ করে দেবো। তাহলে দেখো আমরা কতগুলো উদাহরণ দিই যে আমি আমি কাজটি করতে থাকবো। তাহলে আমি কাজটি করতে থাকবো, এটাকে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক নম্বর উদাহরণ দিয়ে যদি আমি লিখি, আমি আমি কাজটি করতে থাকবো। এই দেখো, এবার এই থাকবো, করতে থাকবো, দেখো পিরিয়ড অফ টাইম বলে দিয়েছি। তাহলে কি হবে? রুলস অনুযায়ী সাবজেক্ট আই শ্যাল, আই শ্যাল, তার সঙ্গে একটা বি যোগ, আই শ্যাল বি দ্য ওয়ার্ক, কাজটি, দা নির্দিষ্ট করে বলেছে ওয়ার্ক, হ্যাঁ, আই শ্যাল বি দা, আই শ্যাল বি আই শ্যাল বি সরি আই শ্যাল বি ভার্ব বসে আই নিড, আই শ্যাল বি ডুইং, আই শ্যাল বি ডু, তার সঙ্গে আইএনজি যোগ, ডুইং, আই শ্যাল বি ডুইং, ডু তার সঙ্গে আইএনজি যোগ রুলস অনুযায়ী, তারপরে কি দ্য ওয়ার্ক। তাহলে আমরা বুঝে গেলাম যে কি হলো, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল, তার সঙ্গে বি কমন, তাহলে আই শ্যাল বি দুটো ভার্ব, তার সঙ্গে ডু, তার সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। আমরা ধরলাম করতে থাকবো বা চলতে থাকবো, এরকম যদি থাকে তাহলে আমাদের বুঝে যেতে হবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলসটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি উইল বি সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স করে দিলেই কিন্তু আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর একটা যদি উদাহরণ দিই যে আমি বিকেলে খেলতে থাকবো, তাহলে আমি বিকেলে খেলতে থাকবো। 2 নম্বর, আমি বিকেলে বিকেলে খেলতে থাকবো, খেলতে থাকবো, এরকম যদি থাকে, দেখো আমি, তাহলে আই শ্যাল তার সঙ্গে একটা বি যোগ, কি করবো? প্লে, প্লে এর সঙ্গে আইএনজি যোগ, প্লে এর সঙ্গে আইএনজি যোগ, প্লেইং, আই শ্যাল বি প্লেইং, কখন? ইন দ্য ইভিনিং, পিরিয়ড অফ টাইম ইন দ্য ইভিনিং। তাহলে আই শ্যাল বি প্লেইং ইন দ্য ইভিনিং, আমি কিন্তু বিকেলে খেলতে থাকবো। তাহলে দেখো বিকেলে বিকেলে মিনস হচ্ছে ইভিনিং, মিনস বলতেও পারো বা আফটারনুনও বলতে পারো। এর সঙ্গে ইভিনিং এর আগে এই মুহূর্তটা তো আমরা তো ধরে নিই, অর্থাৎ দিনের শেষ রাতের শুরু, এই সময়টাই তাহলে বিকেল, বা অর যদি আমি দিকে দিই যে আফটারনুন, আফটারনুন এটা করলেও হয়ে যাবে। তাহলে আমরা এই যে কি করলাম, যে আমি বিকেলে খেলতে থাকবো, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের হয়ে গেল। তাহলে যদি এর একটা আরেকটা দেখি, 3 নম্বর, তাহারা 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 মাঠে ফুটবল ফুটবল খেলতে খেলতে থাকবে, তাহারা মাঠে ফুটবল খেলতে থাকবে, অর্থাৎ ইন ফিউচারে। তাহলে দে উইল উইল বি প্লে, তার সঙ্গে আইএনজি যোগ, প্লেইং, কি খেলতে থাকবে? ফুটবল, ফুটবল কোথায় খেলতে থাকবে? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে দেখো, তাহারা মাঠে ফুটবল খেলতে থাকবে, তাহলে আমরা সহজেই বুঝে গেছি ধরার নিয়মটা থাকবে ইন ফিউচার। তাহলে দি উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই দেখো, এইগুলো হচ্ছে একটু লক্ষণীয় বিষয়। আমরা যারা মাধ্যমিক দেবে তাদেরকেও তো বলছি একটু, আর যারা তার চেয়ে নিচু ক্লাসে পড়ো, অর্থাৎ যারা 7-8 পড়ো, তাদেরকে বলবো যে এই যে ইন দ্য ফিল্ড, আমরা খেলাটা করি কোথায়? যদি এটা মাঠ হয় তাহলে কি হবে? মাঠের বাইরে তো আমরা খেলি না, এই মাঠের একটা বাউন্ডারি থাকে, এই বাউন্ডারির মধ্যেই এখানে কিন্তু আমরা
সবাই খেলি, সেই জন্য এটা কি হয়েছে, ইন দ্য ফিল্ড হয়েছে। তাহলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিন্তু বুঝে গেছি। আবার বোর্ডটাকে আমাদের একটু ক্লিন করে নিতে হবে। বোর্ডটা ক্লিন করে নেওয়ার পরে আমাদের কিন্তু আসবে যে ফিউচার পারফেক্ট টেন্স। এই ফিউচার পারফেক্ট টেন্স করার পরে আমাদের লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে কিন্তু আমরা শেষ করে দেবো। তো ফিউচার পারফেক্ট টেন্স করার আগে আমাদের জানতে হবে যে এই রুলসটা কি। বলছে যে এই রুলসটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। আমরা যদি এই রুলসে করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে প্রথমে কি বসাবো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কিন্তু শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসাবো, তারপরে কি বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, এটা কিন্তু বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা ছোট ছোট সুন্দর কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে শেয়ার করছি। দেখো এখানে যদি আমরা লিখি যে বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। 1 নম্বর উদাহরণে দিয়ে বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। দেখো এখানে বাবা আসার আগে কাজটি সেরে রাখবো, এখানে দেখো ক্রিয়ার সংখ্যা এখানে কি থাকবে, 3টে থাকবে। অর্থাৎ কিরকম থাকবে, রুলস অনুযায়ী শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, এটা কিন্তু বসিয়ে দিতে হবে। তাহলে যদি এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, দেখো যে এখানে 2টি সমাপিকা থাকবে, যে কাজটি আগে হবে সেটাই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর বাকিটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটাই কিন্তু আমাদের এখানে লক্ষণীয় বিষয়। এই বিষয়টা যদি আমরা সহজে বুঝে যাই তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো আমি দেখো উদাহরণটার মধ্যে দিয়ে বলেছি যে কাজটা আগে হবে সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে খুব সহজে, তাহলে দেখো বাবা আসার আগে, একটা বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে দেখো কোন কাজটা আগে হচ্ছে একটু দেখো তো ভালো করে, যে বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে বাবা আসছে, বাবা আসা, বাবা এখানে পৌঁছচ্ছে, এখানে পৌঁছানো, এটা বাড়ি, এই বাড়িতে পৌঁছানোর আগেই কিন্তু আমি কাজটা সেরে রেখেছি, অর্থাৎ লেখাটা করে রেখেছি। তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে যে এইখানে অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু এটাই লক্ষণীয় বিষয় যে এইটা একটা সেন্টেন্সের মধ্যে দুটো থাকবে, যে ক্রিয়াটা আগে ঘটেছিল সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। দেখো এবার তাহলে আমি কাজটি সেরে রাখবো, তাহলে আমি কাজটি সেরে রাখবো, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, I shall have done the work, before, uh, before I shall have done, I shall have done the work, অবশ্যই I shall have done the work before my father, father simple present tense, father কি হবে, father come, তাহলে দেখো ফাদার তার প্রসেস হলো কামস। তাহলে দেখো এইখানটাই লক্ষণীয় বিষয়। আমি বলবো যে এটা কিন্তু ঠিকঠাক ভাবে না বুঝলে কিন্তু আমরা এটা করতেই পারবো না। দেখো প্রথমে দেখো বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো, তাহলে এই আমি কাজটি সেরে রাখবোটাই আগে। তাহলে সাবজেক্ট অনুযায়ী আই শ্যাল, এই যে আমি আই শ্যাল, তারপর শ্যাল, তার সাথে রুলস অনুযায়ী আই শ্যাল হ্যাভ, তাহলে এটা সহজে বুঝে গেলাম। থার্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়ে যে ডান, ডান দ্য ওয়ার্ক, কাজটি সেরে ফেলেছি। কখন, বাবা আসার আগে, এই যে আগে, এই যে বিফোর মাই ফাদার কামস, অর্থাৎ ফার্স্ট ডেসে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে বাবা, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে এখানে কিন্তু কামের সঙ্গে এস যোগ হয়েছে, এটা কামস হয়েছে। এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে এটা যদি আমরা প্রথম থেকে না জানি তাহলে কিন্তু সমস্যা এসে যাবে। তাহলে রুলসটা কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। এই রুলসটা কিন্তু এখানেও প্রযোজ্য,
যে তাহলে অ্যাকর্ডিং টু রুলস ওয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ইস অর ইয়েস উইথ দ্য ভার্ব। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, তাই রুলস অনুযায়ী আমরা কিন্তু সেটাই করে বসেছি। এবার চলে আসবো যে আমরা লাস্ট ওয়ানে আসবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে একটুখানি জানতে হবে, এখানে শুধু দেখো আই শ্যাল হ্যাভ, হ্যাঁ তার সঙ্গে একটা বিন যোগ হবে, আই শ্যাল হ্যাভ বিন। এই আই শ্যাল হ্যাভ বিন যদি যোগ হয় তারপরে কি হতে হবে, রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী আই শ্যাল তো জুড়েই রেখেছি, তার সাথে একটা বিন যোগ হবে, তারপরে যে ভার্ব প্লাস আইএনজি যোগ করবো আর সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দেবো, ব্যাস সেন্টেন্স কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু সহজেই বোঝা হয়ে যাবে। তাহলে এটাই যদি আমি রিপিট করি যে বাবা বাবা আসার আগে 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 আমি আমি কাজটি করতে থাকবো থাকবো। তাহলে একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমাদের সুন্দর করে বুঝে নিতে হবে, আমাদের হাজারটা সেন্টেন্স ধরার দরকার নেই, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা বেশিই বাড়ে। তাহলে দেখো এখানেও কিন্তু ক্রিয়ার সংখ্যা দুটো আছে, লক্ষণীয় বিষয় আগেরটা যেমন দেখেছি। তাহলে যেটা আমরা আগে ঘটবে সেটা কি করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা কি করব, সেটাই হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এটা একদম রুলস, এই রুলসটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এই রুলসটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু সমস্যাটা আর বাড়বেই না। তাহলে দেখো এই যে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, দেখো এখানে লিখেছিলাম যে বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে দেখো বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে আমি কাজটি করতে থাকবো এটাই রুলস। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট আই শ্যাল হ্যাভ, হ্যাভ এটা পেয়ে গেছি, তার সঙ্গে বিন, বিন কি করছি ডুইং, এই যে ডু ডান বসে এখানে থার্ড ফর্ম বসেছি, এখানে কিন্তু আই শ্যাল হ্যাভ বিন হ্যাঁ ডুইং ডুইং দ্য ওয়ার্ক বিফোর 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 মাই বা বিফোর ফাদার, বিফোর মাই ফাদার ফাদার কাম কেম কেম। দেখো বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, কাজটি করতে থাকবো, সিম্পল প্রেজেন্ট টেন্স, সো এস কামস, সরি কামস COMES কামস কামস। তাহলে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তাহলে দেখো এই যে উদাহরণগুলো আমরা দিলাম, এই উদাহরণগুলো দিলে পরে তাহলে কি হয়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝে যাই যে এইটা দেখো কেমনভাবে আমি কিন্তু সেন্টেন্সটাকে আগে দেখবো, যে সেন্টেন্সটাকে ধরার যে নিয়মটা এটা কিন্তু আমাদের প্রথমেই দেখতে হবে যে সেন্টেন্সটাকে কিভাবে আমরা ধরেছি। তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা প্রথমে ধরার নিয়মটা জানি, যে দেখো কিরকমভাবে ধরবো, ওটা ধরেছি একভাবে, এটা ধরেছি একভাবে, অর্থাৎ এখানে করে রাখবো বা সেরে রাখবো, এখানে কিন্তু করতে থাকবো। তাহলে দেখো বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, এই রুলসটা যদি আমরা এটাকে এই উদাহরণটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে দেখো ক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, দেখো আগে কোনটা আমি কাজটি করতে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কখন এই যে বাবা আসার আগে, মাই ফাদার বিফোর মাই ফাদার কামস, হ্যাঁ অর্থাৎ এইটা পরে, তাহলে এটা এখানে চলে এসছে আর এটা চলে গেছে এখানে। তাহলে দেখো এরকম দেখো সেই ভয়েস টেন্সের মতন কিন্তু একটা রুলস এখানে খাড়া হয়ে গেছে, অর্থাৎ যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, ঠিক এরকমই হয়ে গেছে। দেখো এখানে এই ক্রিয়াটা এখানে চলে এসছে, এটা এখানে চলে গেছে, অর্থাৎ এটা অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট নয়, বাট এটা আমি বলবো যে দেখো যে ক্রিয়াটি আগে ঘটেছে সেটা এখানে চলে এসছে, অর্থাৎ সাবজেক্টের দিকে চলে এসছে, আর এটা এখন পরের দিকে চলে গেছে। তাহলে আমরা এই খুব সহজেই কয়েকটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা যে রুলসগুলো শিখলাম এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এই মনে রাখার জন্য আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু দুটো তিনটে রুলস ওটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ ওটা খুবই দরকারি। কারণ হচ্ছে আমরা কাজ করব, করি আর করিবই, বা করব বা করিবই এই একটা, আর যদি নিকট
ভবিষ্যৎ যদি কোনো কাজ হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু দুটো ক্রিয়া, হ্যাঁ দুটো কিন্তু, যেটা আগে ঘটেছিল সেটা আগে নিয়ে আসতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু সেই একই রোজ। তাহলে এখানেও দেখো সেই যেটা আগে ঘটেছিল সেটা রুলস অনুযায়ী এখানে কিন্তু একটা শ্যাল হ্যাভ কিন্তু এখানেও অ্যাড হবে। তার সঙ্গে অ্যাজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে বিং যোগ হবে, তার সঙ্গে এটা তো আছেই। হ্যাঁ, এই পার্টটা নিয়ে আসতে হবে, দিয়ে ডুইং কন্টিনিউয়াস করে নিতে হবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এটা। আর এটা ফিউচার পারফেক্ট টেন্স রুলস হচ্ছে আই শ্যাল হ্যাভ, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, আর তারপর থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। এটা করলে কিন্তু আমাদের টেন্সগুলো কমপ্লিট হয়ে যাবে। তাই আমি বলবো যে এইরকম ভিডিও যদি তোমরা প্রথমে থেকেই একবার বুঝে যাও, যে ডিপের মধ্যে ঢুকে যাও, অর্থাৎ আমরা ডিপের মধ্যে ঢুকে আমরা অনেক বড় বড় উদাহরণ দিইনি, অর্থাৎ আমি অনেক বড় উদাহরণ দিইনি, এই ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়েছি এই কারণের জন্য যে যারা জানে তাদের তো সুবিধাই হবে, আর যারা জানে না তাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করবে। কারণ ছোট উদাহরণের মধ্যে একটা উদাহরণ যদি আমরা ঠিক করে বুঝে যাই, তাহলে কিন্তু আমরা সহজে এটা করতে পারবো। আর যদি আমরা জটিল জটিল উদাহরণ দিই, তাহলে কিন্তু আমরা সেই কনসেপ্টটাকে ভালো করে বুঝতে পারবো না, যে কি হলো, যে কাজটা আগে করতে গেলে তো বুঝতে পারছি না, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। এরকম যদি জটিল সেন্টেন্সের মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই কোন কাজটা আগে করতে গেলে সেটাই ধরতে পারবে না। তাহলে যেটা আগে করবে সেটাকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে টেন্স করতে দিলে সেই টেন্সে নিয়ে আসতে হবে। তো এইভাবে যদি আমরা পার্ট করে আলোচনা করি, আর পার্সন নাম্বার সম্পর্কে জ্ঞান থাকে, আর সেন্টেন্স লেখার ফিচার্সটাকে যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমরা নাম্বার পাবোই পাবো। তাই যে টেন্স সরাসরি যে পরীক্ষায় এরকম আসবে, এই যে লিখে দেবে এমন নয় কিন্তু। কিন্তু দেখো আমাদের সিন আর আনসিন বলে একটা জিনিস থাকবে, অর্থাৎ সব ক্লাসে একদম 7 থেকে মাধ্যমিক পর্যন্ত একটা সিন প্যাসেজ একটা আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজ আর সিন প্যাসেজ পড়ার পরে তোমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, অর্থাৎ সেন্টেন্সগুলো পড়লেই আমরা বুঝে যাবো যে এটা কোন টেন্সে আছে। তখন কিন্তু আমাদের উত্তর দেওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাই আমি বলবো টেন্স না জানলে কেউ কিন্তু ইংরাজি শিখতে পারবে না। বাট গ্রামার পার্ট, এই যে রাইটিং স্কিলে 30 মার্কস আছে মাধ্যমিকে, এই 30 মার্কস কিন্তু নেওয়ার জন্য কিন্তু আমাদের লাগবেই। কিন্তু এখানে দেখো যদি রিপোর্টও লিখতে যাই, বা নোটিশ লিখতে যাই, বা প্যারাগ্রাফ লিখতে যাই, তাদের সম্পর্কে কিন্তু জানলেই কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে সঠিকভাবে সাজাতে পারবো। তাই আমি বলবো যে এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখে নেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে কিন্তু আমি তোমাদের সামনে হাজির করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।